দেখুন, প্রথমে পাকিস্তান, তারপর আজারবাইজান, তারপর তুর্কি, আর এখন ভারত তার ডিপ্লোমেসির তলোয়ার সোজাসুজি নামিয়ে দিয়েছে বাংলাদেশের উপর। এবার ভারতের ফরেন পলিসি আগের থেকে অনেক বেশি অ্যাগ্রেসিভ আর পরিষ্কার দেখা দিচ্ছে। সেই সময়টা চলে গেছে যখন ভারত শান্তির আর সহযোগিতার নামে প্রত্যেকটি সম্পর্ককে টেনে নিয়ে যেত। আপনার হয়তো অবশ্যই মনে আছে সেই কন্ট্রোভার্সিটা মালদ্বীপের সাথে। মালদ্বীপের প্রধানমন্ত্রী, সে দেশের মন্ত্রীরা এবং ইভেন জনগণও ভারতের বিরুদ্ধে অনেক আন্দোলন, ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে। কিন্তু অবশেষে যখন টাকার প্রয়োজন পড়লো, যখন ইন্ডিয়ান ট্যুরিস্ট সে দেশে যাওয়া বন্ধ করলো, তখন ভারতেই ওরা আবার আসলো ভিক্ষে নিতে টাকার জন্য, এবং ভারত ওদেরকে টাকা দেয়। $700 মিলিয়ন লোন দেওয়া হয় ভারত থেকে ওদের। ইভেন ওরা ভারতের সম্বন্ধে খারাপ কথা বলেছিল তা সত্ত্বেও। কিন্তু ভারত এখন আর এমনটা করবে না অন্য দেশগুলির সাথে। এখন পরিস্থিতি অনেকটা বদলে গিয়েছে। ভারত এখন প্রত্যেকটি দেশকে তারই ভাষায় জবাব দিচ্ছে। যারা ভারতের সীমানা সুরক্ষা বা অর্থনৈতিক স্বার্থের সাথে খেলা করার চেষ্টা করছে ওদের সাথে। তুর্কিকে ওদের ইকোনমিক জবাব দেওয়ার পর ভারত এখন নিজের নজর ঘুরিয়েছে বাংলাদেশের দিকে। কিন্তু দেখুন, এটা কিন্তু একটা সাধারণ পদক্ষেপ নয়, এটা চারদিক থেকে করা একটা স্ট্রাইক। ঢাকার সরকারকে নাড়িয়ে দিয়েছে। এখন দেখুন, ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে একসাথে 4টি বড় সিদ্ধান্ত নিয়েছে। প্রথম আর সব থেকে গুরুত্বপূর্ণ, নর্থ ইস্টের বর্ডারের পুরোপুরি সিল করে দেওয়া। এখন দেখুন, এই বর্ডার দিয়ে শুধুমাত্র মানুষ আসা যাওয়া বন্ধ হবে না, বরং বর্ডার দিয়ে ট্রেডও বন্ধ করে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে সরাসরি প্রভাব পড়ছে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম আর উত্তরবঙ্গের মতো 5টি রাজ্যের উপর। ভারতের পদক্ষেপ তখন নিয়েছে যখন ইউনাইটেড নেশন ভারতের উপর তদন্ত বসিয়েছে যে ভারত রোহিঙ্গা বাংলাদেশি শরণার্থীদের দেশ থেকে বার করে দিত। কিন্তু ভারত ইউএন এর এই আচরণকে নিজের আভ্যন্তরীণ বিষয়ের হস্তক্ষেপ বলে মনে করে এখন নিজের পলিসি আরো কঠিন করে দিয়েছে। ভারত এটা পরিষ্কার বলে দিয়েছে যে ভারতের সীমানার মধ্যে অবৈধভাবে কোনো লোক ঢুকতে পারবে না, সে যেখান থেকে সাপোর্ট পাক না কেন। এবং ভারত সরকার থেকে বিএসএফ কে ক্লিয়ারলি অর্ডার দিয়ে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা ব্যক্তি যাদেরকে সন্দেহজনক বলে মনে হবে বর্ডারের সাইডে এবং প্রত্যেকটি অবৈধ কার্যকলাপের উপর সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এখন ভারত সরকার থেকে কোনো ধরনের ওয়ার্নিং দেওয়া হবে না, না কোনো ধরনের ডিল। ভারত এবং বাংলাদেশের সম্পর্ক এখন এমন একটি জায়গায় এসে পড়েছে যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব বলে মনে হচ্ছে। ভারত শুধুমাত্র এখন বর্ডারই বন্ধ করেনি, বাংলাদেশ থেকে আসা অনেক পণ্যের উপর কড়া নিষেধাজ্ঞা লাগিয়েছে। এর মধ্যে সব থেকে একটি পপুলার জিনিস হলো জামা কাপড়, যেটা বাংলাদেশ থেকে সব থেকে বেশি আনা হতো ভারত। তারপর কাঠের ফার্নিচার, প্লাস্টিকের জিনিসপত্র, পিভিসি দিয়ে তৈরি আইটেম, ফ্রুট জুস, চিপস, বিস্কুট আর সত্যি সুতো। এই ব্যবসাগুলি আগে হাজার হাজার কোটি টাকার হতো। ভারত শুধুমাত্র এখন সব থেকে জরুরি জিনিসপত্র যেগুলি ছাড়া চলা মুশকিল, যেমন এলপিজি, খাওয়ার তেল আর ট্রানজিট পাঠানো মালপত্রকে ছাড় দিচ্ছে শুধুমাত্র। বাকি সব জিনিসপত্রের উপর কড়া নিষেধাজ্ঞা লাগিয়ে দেওয়া হয়েছে। এবং আপনি বুঝতেই পারছেন এর ফলে বাংলাদেশের অর্থনীতির উপর সোজা ধাক্কা লেগেছে। কারণ দেখুন, প্রায় 14% উপর বাংলাদেশের এক্সপোর্ট সেটা ভারতেই যেত, ভারতের উপরেই নির্ভরশীল ছিল। এখন ভারতের মেসেজ ক্লিয়ার, যে দেশ ভারতের সীমানা বা সুরক্ষা নিয়ে খেলা করার চেষ্টা করবে তার ব্যবসা ভারতের মাটিতে চলা প্রশ্নই উঠেন। কিন্তু এগুলির পর একটা বড় প্রশ্ন তো উঠেই, হলোটা কি যে ভারতকে এমন ধরনের কঠোর কঠোর পলিসি বা পদক্ষেপ নিতে হলো? কেন সেই প্রতিবেশী যাকে ভারত কোনো এক সময় খুবই ভালো পেত আজ ভারতের নিশানায় চলে এলো? দেখুন, এর উত্তরটা চমকে দেওয়ার মতো। কারণ বাংলাদেশ ভারতের ভরসার শুধু ফায়দা তোলেনি, বরং তার বিরুদ্ধে অনেক চালও চেলেছে। দেখুন বন্ধুরা, ভারত সবসময় বাংলাদেশকে শুধুমাত্র একটি প্রতিবেশী দেশ হিসেবে নয়, বরং একটা ভাইয়ের মতো দেখেছে। কিন্তু এটাতে কোনো ডাউট নেই, যখনই দরকার পড়েছে ভারত তার পাশে অবশ্যই দাঁড়িয়েছে। সেটা 1971-এ স্বাধীনতার লড়াই হোক বা প্রাকৃতিক দুর্যোগের সময় সাহায্য। ভারত নর্থ ইস্টের রাস্তা দিয়ে ট্রানজিট ট্রেডের অনুমতি দিয়েছে, আমাদের ভারতের বন্দর থেকে তৃতীয় দেশে মাল পাঠানোর সুবিধা দিয়েছে, আর ট্যাক্সেও অনেক ছাড় দিয়েছে। কিন্তু এখন এটা মনে হচ্ছে যে বাংলাদেশ এই ভাষার জবাব বেইমানি দিয়ে দিচ্ছে। ধীরে ধীরে ঢাকা ভারতীয় পণ্যের উপর বাধা সৃষ্টি করতে শুরু করে। ভারতীয় যে কোম্পানিগুলি রয়েছে ওদেরকে পারমিট দিতে দেরি করে, নতুন ট্যারিফ চাপানো আর কাস্টমসে অনেক ধরনের ঝামেলা সৃষ্টি করা। এই সবকিছু কিন্তু না বুঝে নয়, জেনে গুনে করা হয়, এবং এর ডাইরেক্ট প্রভাব পড়ছে নর্থ ইস্টের ছোট ব্যবসায়ীদের উপর। ইভেন অনেক ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার অবস্থায় চলে এসেছে, আর হাজার হাজার মানুষের রুটি রুজি কেড়ে নেওয়া হয়েছে। ভারত যখন এটা দেখলো যে বাংলাদেশ বন্ধুত্বের মুখোশ পরে অর্থনৈতিক ভাবে চোট দিচ্ছে, তখন দিল্লি সিদ্ধান্ত নিল যে এবার জবাব ওদের ভাষাই দেওয়া হবে। দেখুন, নর্থ ইস্ট এমনিতেই বাকি দেশ মানে মেন ইন্ডিয়া থেকে অনেকটা দূরে এবং বিচ্ছিন্ন এলাকা। এমন একটা পরিস্থিতি হওয়ার কারণে বাংলাদেশের সস্তা পণ্য খুব সহজেই ভারতে ঢুকতে পারতো, কিন্তু ভারতে মালপত্র যাওয়ার সময় আসলে ওরা সেগুলিকে আটকে দিত। এমন ধরনের একতরফা ব্যবসা ভারতের জন্য একটা লোকসানের কাটা হয়ে গিয়েছিল। তাই এখন ভারত পরিষ্কার করে দিয়েছে যে সুবিধাগুলি বাংলাদেশকে এখন ভারত দিচ্ছিল তা এখন শেষ হবে। নতুন পলিসির অধীনে নর্থ ইস্টকে স্বাবলম্বী বানানোর দিকে কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু দেখুন, গল্পটা এখানে শেষ হয়নি। আসল ধাক্কাটা তখন লাগলো যখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বেজিং এ একটা বিতর্কিত ভাষণ দিয়ে দিল। তিনি চীনের মঞ্চ থেকে বলেন, নর্থ ইস্ট ইন্ডিয়া একটা ল্যান্ডলক এলাকা, আর তার একমাত্র রাস্তা বাংলাদেশ দিয়েই হয়ে যায়। এখন বাংলাদেশ নাকি চীনের অর্থনীতির গেটওয়ে হবে। এই ভাষণটা দেখুন ভারতের চিন্তাকে কয়েক গুণ
বাড়িয়ে দিল, কারণ এর মানে ক্লিয়ার ছিল বাংলাদেশ এখন চীনের সাথে মিলে স্ট্র্যাটেজিক গেম খেলার প্রস্তুতি নিচ্ছে। ভারতও এই ভাষণ থেকে কিন্তু হালকা হাতে নেয়নি। ভারত সরকার সঙ্গে সঙ্গে গ্রাউন্ড অ্যাকশন শুরু করে দেয়। দিল্লি থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়, আর কয়েক সপ্তাহের মধ্যে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত সামনে এলো। ভারত শিলং থেকে শিলচর পর্যন্ত নতুন হাই স্পিড সড়ক প্রকল্পের অনুমোদন দিয়েছে, যার খরচ প্রায় 23,000 কোটি টাকা। এই রাস্তাটা দেখুন নর্থ ইস্টকে মায়ানমারের রাস্তা দিয়ে সরাসরি সমুদ্রের সাথে জুড়বে, যার ফলে ভারতের কালাদান মাল্টি মডেল ট্রানজিট প্রজেক্ট নতুন গতি পাবে। এখন আর ভারতকে নর্থ ইস্টকে আর সাপ্লাই লাইনের জন্য বাংলাদেশের উপর নির্ভর করতে হবে না। এই সিদ্ধান্তটা শুধুমাত্র ইনফ্রাস্ট্রাকচার নয়, বরং কূটনৈতিক সার্জিক্যাল স্ট্রাইক। ভারত পৃথিবীকে পরিষ্কার বার্তা দিয়ে দিল যে এখন কোনো দেশই ভারতের ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক শক্তির ফায়দা তুলতে পারবে না, এবং এর সোজা এফেক্ট পড়লো চীন বাংলাদেশের জোটের উপর। ঢাকা এখন বুঝতে পারছিল যে ভারত শুধুমাত্র রেগে নেই, এবং স্ট্র্যাটেজিক ভাবে আলাদা রাস্তা বানানো তৈরি করছে। এখন বাংলাদেশের জন্য এই ধাক্কাটা খুবই বড় ছিল, কারণ ভারতের পুরো অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ ভারতের ট্রানজিট আর বর্ডার ট্রেডের উপরই নির্ভর করে। ভারত যখন এই রাস্তাগুলি বন্ধ করলো, তখন ঢাকার অর্থনৈতিক গতি হঠাৎ করে ধীর হয়ে গেল। কিন্তু এখন বাংলাদেশ সেই ভুলই করলো যেটা আগে পাকিস্তান করেছিল, এবং সেটা হলো ভারতকে দুর্বল বুঝার ভুল। ভারতের সিদ্ধান্তের প্রভাব আমরা পাকিস্তানে দেখতেই পাচ্ছি, যেখানে আগে বাংলাদেশ ভারতকে প্রত্যেক বছর $700 মিলিয়ন রেডিমেড কাপড় এক্সপোর্ট করত, এবং সেই ব্যবসায় তালা ঝুলতে শুরু করেছে। ভারত একটা ঘোষণা করেছে যে এখন কোনো জামা কাপড় বা রেডিমেড প্রোডাক্ট ল্যান্ড রুট দিয়ে আসবে না, শুধুমাত্র সমুদ্র বন্দর যেমন কলকাতা দিয়েই ইম্পোর্ট করার অনুমতি থাকবে। এই পদক্ষেপের ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ছে নর্থ ইস্টের ইন্ডাস্ট্রির উপর, যাকে সস্তায় বাংলাদেশি প্রোডাক্টের উপর সমস্যা ফেস করছিল, এবং সেখানকার স্থানীয় প্রোডাক্টগুলি নতুন করে প্রাণ পাচ্ছে। দেখুন ভারতের উদ্দেশ্য পরিষ্কার, দেশের উৎপাদন বাড়ানো আর বর্ডারের এই পার ওপার নিয়ন্ত্রণ আনা। কিন্তু ঢাকার জন্য এটা একটা গভীর ধাক্কা ছিল। তার অর্থনীতির প্রায় 1/4 রেডিমেড গার্মেন্টের উপর নির্ভরশীল, তাতে ভারত সবচেয়ে বড় ক্রেতা ছিল। এখন যখন সেই রাস্তা বন্ধ হলো, তখন বাংলাদেশের হাজার হাজার কারখানা উৎপাদন স্তব্ধ হয়ে গেল। প্রতি মাসে তাকে কোটি কোটি ডলারের লোকসান সহ্য করতে হয়, এবং ঢাকার গলিতে ব্যবসায়ীরা খোলাখুলি বলছে ভারতের সাথে সম্পর্কটা খারাপ করা এখন আমাদের সাথে খুবই ভারী পড়ছে। কিন্তু বাংলাদেশি সরকার দেখুন কি করছে, এই পরিস্থিতিকে সামলানোর বদলে ওরা সেই পুরনো চালটাই চাললো, ভারতের উপর আরোপ লাগানো। তাদের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা একটি ভাষণ দিলেন যে ভারত তাকে পুশিনের মাধ্যমে নিজের নাগরিকদের বাংলাদেশে পাঠায়। ওরা তিনি বললেন যে ভারত জেনে গুনে অবৈধ প্রবেশীদের বর্ডার পার করে ঢেলে দিচ্ছে। কিন্তু ভারত সোজা সাপটা জবাব দিল যে অবৈধ ভারতের সীমানায় থাকবে না। যে যাই বলুক না কেন, ভারত এখন নিজের বর্ডারের সুরক্ষা আরো মজবুত করিয়ে দিয়েছে। অতিরিক্ত সেনার নতুন ড্রোন সিস্টেম, 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরা, প্রত্যেক সন্দেহজনক কার্যকলাপের উপর এখন মিনিটের মধ্যেই অ্যাকশন নেওয়া হচ্ছে। এমনকি গত কয়েক মাসের মধ্যে অনেক অনুপ্রবেশী ধরা পড়েছে, অনেককে ফেরত পাঠানো হয়েছে, আর বর্ডার এলাকায় কড়া নজরদারি রাখা হচ্ছে। ভারত এখন কোনো দেশকে, সে বাংলাদেশ হোক বা চীন, নিজের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার অনুমতি দেবে না। আসলে দেখুন বাংলাদেশের সবচেয়ে বড় ভুল এটাই ছিল যে ওরা এটা বুঝে নিয়েছিল যে চীনের সাথে ভালো সম্পর্কে আসলে তাতে ওরা ওদের থেকে শক্তি পাবে, কিন্তু ওরা এটা বুঝতে পারেনি যে চীনের প্রত্যেকটা সম্পর্ক লোন নিয়ন্ত্রণের উপরই টিকে থাকে। যেদিন ভারত অর্থনৈতিক পলিসি থেকে হাত গুটিয়ে নিল, সেদিনই ঢাকার কোমর ভেঙে গেল। এখন ওদের পরিস্থিতি এমন যে চীন থেকে বা প্রজেক্টের টাকা তো এসে গিয়েছে, কিন্তু তার রিটার্ন কোথাও থেকে দেখা যাচ্ছে না। বাংলাদেশের কারেন্সি টাকা পড়ছে, মুদ্রাস্ফীতির রেকর্ড পর্যায়ে আছে, আর বিদেশি বিনিয়োগকারীরা ধীরে ধীরে পালাচ্ছে বাংলাদেশ থেকে। কিন্তু অন্যদিকে ভারত নিজের নর্থ ইস্টকে জোড়ার জন্য বিকল্প রাস্তা, পোর্ট আর প্রজেক্টের উপর ফোকাস বাড়িয়ে দিয়েছে। এখন আর সেই বাংলাদেশের রাস্তার আর দরকার নেই ভারতের এই পদক্ষেপ শুধুমাত্র অর্থনৈতিক নয়, বরং ভূ রাজনৈতিক অর্থাৎ জিও পলিটিকে এটি মাস্টারস্ট্রোক বলে প্রমাণিত হচ্ছে। বন্ধু দেখুন আজ ভারত প্রমাণ করে দিয়েছে যে শান্তির পলিসির মানে দুর্বলতা নয়, বরং সংযমের সাথে শক্তি। যে দেশ চীনের জায়গায় গিয়ে ভারতকে চ্যালেঞ্জ জানাবে, তাকে ভারত এখন শুধুমাত্র ভাষণ দিয়ে নয়, বরং পলিসি দিয়ে জবাব দেবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারত কি বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা লাগিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে? আপনার মতামত অবশ্যই কিছু কমেন্টে অবশ্যই জানাবেন, এবং শেষে যাওয়ার আগে চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় হিন্দ বলে অবশ্যই টাইপ করবেন।